মাদার তেরেসা নামটি শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া সহজ হবে না। মাদার তেরেসা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে নীল পাড় সাদা শাড়ি পরিহিত এক খ্রিস্টান সন্ন্যাসী বৃদ্ধার কথা, যার সারাটা জীবন কেটেছে আত্মমানবতার সেবায়। দরিদ্র ক্ষুধার্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরেই যার জীবনের বেশিরভাগ সময় কেটেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। অসুস্থ মানুষের জন্য চিকিৎসালয় প্রতিষ্ঠা, ক্ষুধার্তদের জন্য ভোজনশালা প্রতিষ্ঠা, গৃহহীনদের জন্য আশ্রম নির্মাণ, অসহায় বাচ্চাদের জন্য স্কুল নির্মাণ। কি করেননি তিনি? এত শত কাজের জন্য বাহাবা কুড়িয়েছেন বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে, পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। এ পর্যন্ত বলা কথাগুলো তো স্বাভাবিকই মনে হচ্ছে, এমন রূপে উপস্থাপন করা হয়েছে আমাদের বইয়ে। সারা জীবন এগুলো শুনেই বড় হয়েছি আমরা, এগুলোই শোনানো হয়েছে আমাদের। এ পর্যন্ত সব ঠিকই ছিল, গোলমাল পাকালো সব একটি ডকুমেন্টারি। 1994 সালে চ্যানেল 4 প্রচারিত হয় হেলস এঞ্জেল নামক একটি প্রতিবেদন। পরিচালনায় জেনি মর্গান, উপস্থাপন করেন ক্রিস্টোফার হিচেন্স। যেটি মাদার তেরেসার দুর্নীতি, অব্যবস্থাপনা, লুট, সাদার পিছনে থাকা কালোকে কেন্দ্র করে বানানো হয়। এত বড় ধর্মগুরুর বিরুদ্ধে কি করে দুর্নীতির অভিযোগ তুলে যায়? এ প্রসঙ্গে যাওয়ার আগে মাদার তেরেসা এর সংক্ষিপ্ত জীবনী জেনে আসা যাক। 1910 সালের 26শে আগস্ট উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আলবেনিয়ায় জন্ম মাদার তেরেসার। 18 বছর বয়সে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি ভারতে আসেন। পেশায় ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসী। তিনি বেশি পরিচিতি পান তার করা দাতব্য সংস্থান মিশনারি অফ চ্যারিটি এর জন্য। তার প্রতিষ্ঠিত চিকিৎসালয়, আশ্রম, স্কুল পরিচালিত হতো এই সংস্থার অধীনেই। এই মিশনারির সাথে কাজ করার সুযোগ হয়েছিল এক ভলেন্টিয়ার ডাক্তারের, নাম আরূপ চ্যাটার্জি। কলকাতা মেডিকেল কলেজে পড়ার সময় এক বামপন্থী রাজনৈতিক দলের সাথে দারিদ্র্য নির্মূল অভিযানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন তিনি। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক অসুস্থ ও আহত শরণার্থীদের তার হসপিটালে চিকিৎসা করেছিল। এসব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার সময় অনেক হতদরিদ্র মানুষের কাছে ছুটতে হয়েছে তার। এক সময় তিনি লক্ষ্য করেন মাদার তেরেসার করা মিশনারির কোনো স্বেচ্ছাসেবীকেই এ সকল দরিদ্র মানুষের কাছে দেখা যায় না। এ থেকে তার মনে কৌতূহল জাগে। নিজ উদ্যোগেই শুরু করেন অনুসন্ধানে যা তিনি দেখতে পান তা ইতিপূর্বে না কোনো নিউজ মিডিয়ায় আসতো, না কোনো পাঠ্যপুস্তকে থাকতো। 1985 সালে ইংল্যান্ডে পাড়ি জমান আরূপ চ্যাটার্জি গিয়ে দেখতে পান সেখানে মাদার তেরেসার আর তার মিশনারির জয় জয়কার। এসব দেখে তিনি কিছুটা ক্ষুব্ধ হন এবং সিদ্ধান্ত নেন যে যা যা তিনি সরজমিনে দেখে এসেছেন বিশ্ববাসীর কাছে তা তুলে ধরবেন। সে অনুযায়ী 1993 বান্দরপ্রো এর সহকারী প্রডিউসার ভানিয়া ডিএল বার্গোর কাছে একটি শর্ট ডকুমেন্টারি বানানোর প্রস্তাব পাঠান। ক্রিস্টোফার হিচেন্সের লেখা এবং উপস্থাপনায় 1994 সালে চ্যানেল 4 প্রচারিত হয় হেলস এঞ্জেল নামক একটি প্রতিবেদন। পরিচালনায় ছিলেন জেনি মর্গান। প্রচারিত এই ডকুমেন্টারিতে উঠে আসে মিশনারি অফ চ্যারিটি এর নানা ব্যবস্থাপনা ও নিয়ম, আর্থিক সহযোগিতার নামে মৃত্যুর দ্বার প্রান্তে থাকা মানুষের ধর্ম পরিবর্তন সহ নানা অনিয়ম। অব্যবস্থাপনা। কি ধরনের অব্যবস্থাপনা? চলুন জেনে আসা যাক। প্রথম পয়েন্ট হলো মাদার তেরেসা এই সংস্থার চিকিৎসালয়গুলোতে যারা চিকিৎসা দিয়ে থাকে তাদের কোনো স্বীকৃত মেডিকেল সনদ নেই। কোনো রকম মেডিকেল প্রশিক্ষণ ছাড়া কেবলমাত্র পূর্ব অভিজ্ঞতা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই যে কেউ চাইলেই এখানে চিকিৎসা দিতে পারে। এমনকি কোনো ডাক্তার এখানে সেবা দিতে এলে সে আসলে ডাক্তার কিনা সেটা পর্যন্ত যাচাই করা হতো না। মানে অবস্থায় এমন ছিল যে কেউ চাইলেই সেখানে গিয়ে ডাক্তার সেজে সেবা দিয়ে আসতে পারত। এই কথা যাচাই করতে জার্নালিস্ট ডোনাল্ড ম্যাকিন্টাওয়ার সশরীরে সেখানে ডাক্তার বেসে যায় এবং তিনি যা প্রত্যক্ষ করেন সেগুলো ইতিপূর্বে জানা সব বিষয়গুলোর থেকেও মর্মান্তিক। চিকিৎসালয়ে মানসিকভাবে অসুস্থ বাচ্চাদের একসাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তারা জ্বালাতন করতে না পারে। এমনকি সেখানে যথাযথ স্যানিটাইজেশন ব্যবস্থা ছিল না। বয়স্ক রোগীদের গোসলের জন্য কোনো রকম গরম পানির ব্যবস্থা নেই, ঠান্ডা পানি দিয়ে দেয়া হচ্ছে গোসল। রোগীরা হাসপাতালে হিটার বসানোর দাবি করলে তাও আমলে নেওয়া হয়নি, এতে নাকি যিশু অখুশি হবে। এখানেই শেষ নয়, এক সুই দিয়ে ইনজেকশন পুশ করা হতো একাধিক ব্যক্তির শরীরে। সেই সুই গরম পানিতে ফুটানো তো দূরের কথা, কোনো রকম টেপের পানিতে ধুয়ে পুশ করা হতো অন্য রোগীর শরীরে। এসব রোগের ভিতরে এইডস আক্রান্ত রোগীও ছিল। ব্যাপারটা যে এত সহজ ছিল না সেটা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। রোগীদের মেয়াদ উত্তীর্ণ ঔষধ আর ভুল চিকিৎসা ছিল এখানকার নিয়মনৈমিত্তিক কাহিনী। চিকিৎসার নামে দরিদ্র মানুষের সাথে এমন তামাশা, অবহেলা আর দায়িত্বহীনতার জন্য যে কত মানুষের জীবন গেছে তার হিসেবও নেই কারো কাছে। মাদার তেরেসা যেন এগুলা দেখেও দেখতেন না, সম্পূর্ণ উদাসীন ছিলেন এই ব্যাপারে। হয়তো অনেকেই ভাবছেন অর্থের অভাবে রাখা সম্ভব হয়নি ভালো মানের চিকিৎসক আর চিকিৎসা সরঞ্জাম।
কিন্তু বাস্তব সম্পূর্ণ বিপরীত। মাদার তেরেসা প্রতি বছর গড়ে কত অনুদান পেত জানেন? মোটামুটি 30 মিলিয়ন ডলারের মতো। তিনি মারা যাওয়ার পর তার ভ্যাটিকান ব্যাংক অ্যাকাউন্টে অর্থের পরিমাণ ছিল 752 লাখ কোটি রুপি। হ্যাঁ, 752 লাখ কোটি রুপি। এই টাকার পরিমাণ এমন ছিল যে সেই সম্পূর্ণ টাকা একসাথে তুললে ভ্যাটিকান ব্যাংক দেউলিয়া হয়ে যেত। তাহলে এই অর্থই বা কোথায় ব্যয় হতো? আর যদি তিনি গরিবদের দুর্দশার অবসানে চাইতো, তাহলে তিনি উপরোক্ত অর্থ দিয়ে গরিবদের স্বাবলম্বী করেননি কেন? বিভিন্ন অনুসন্ধানে মাদার তেরেসার লক্ষ্য মানব সেবা ছিল না। মানব সেবার নামে খ্রিস্ট ধর্ম প্রচার এবং এর দিকে আকৃষ্ট করাই ছিল তার মূল লক্ষ্য। যদি তাই না হতো, তবে মৃত্যু পথযাত্রী রোগীকে ভুলিয়ে ভালিয়ে ধর্ম পরিবর্তনের চেষ্টা করত কেন? যে বিপুল পরিমাণ অর্থ তিনি পেতেন তার বেশিরভাগই ব্যবহৃত হতো ক্যাথলিক চার্চের উন্নয়ন আর প্রসারের কাজে। শুধুমাত্র অর্থ জোগাড়ের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতো মানব সেবা। দারিদ্র দূর করা তার মিশনের উদ্দেশ্য ছিল না। দারিদ্র পুষে রাখলেই তো লাভ, দারিদ্র না থাকলে অনুদান আসবে কোন উসিলায়? এত টাকা যে কোথায় কিভাবে খরচ হতো সেই হিসাবও নেই কারো কাছে। এটি অবশ্য মাদার তেরেসার মিশনারি নয়, সারা বিশ্বের সব খ্রিস্টান মিশনারিরই একই অবস্থা। তাদের আয় ব্যয়ের হিসাব দেখতে চান না কেউ। সর্বশেষ একটি কথা, নেভার মেক ইউর হিরোস। দুঃখজনক হলেও সত্য কথাটি।